বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার মনে হচ্ছে আপনারা একই অ্যানালিসিস কয়েকদিন পরপরই দেখতে চান বা শুনতে চান। বিষয়টা এমন, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস তো এমন বিষয় না। আপনি পিপোস নিছেন, আপনি পাইনিয়ার নিছেন, এগুলার অ্যানালিসিস, প্যারামাউন্ট নিছেন, এগুলার অ্যানালিসিস দেয়া আছে। হ্যাঁ, কিছু কিছু শেয়ারে অ্যানালিসিস চেঞ্জ হয় বা মাস শেষ হয়েছে এই জন্য একটা আপডেট দেওয়া যায়, এইসব কারণেই মূলত দিচ্ছি। বেসিক্যালি সবগুলোর অ্যানালিসিসই দেওয়া আছে। আর যে শেয়ারগুলো খারাপ করতেছে, উঠতে পারতেছে না বা কারেকশান হয়েছে বা স্লো, যেরকম 6-7টা শেয়ার যেগুলোর আমি ওই টার্গেট মিট বলছি, ওগুলার সম্পর্কে দেওয়া যায়, কারণ ওগুলো এখন কোন অবস্থায় আছে সেগুলো আমি দিছি। এরপরে অনেকে অনেক শেয়ারের অ্যানালিসিস চাচ্ছে, দেখে আমি চেষ্টা করতেছি আরও কয়েকটা অ্যানালিসিস দেওয়ার। সাথেই থাকেন। আমার অ্যানালিসিস আসলে সম্পূর্ণরূপে প্রলুব্ধকরণ মুক্ত, কাউকে প্ররোচনা করা হয় না। আইটেম দিই না আমি ডাবল আইটেম, ট্রিপল আইটেম এভাবে কোনো পোস্ট দিই না। টার্গেটে যাবে কনফার্ম। ইউটিউবে তো দেখি যে আমি সব রকমের অ্যাড দেওয়া হয়, কিন্তু আমি এগুলাতে নাই, এগুলো আমি করি না। আমার অ্যানালিসিস বেস, আমার ভিডিও সম্পূর্ণ অ্যানালিসিস বেস। কোনো ধরনের নিউজ এগুলার ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ আমার নাইও, আমি যাইও না, এগুলো আমার পক্ষে সম্ভব হয় না। এগুলো যদি আমি করতাম তাহলে তো ইন্স্যুরেন্স বাড়বে শুরু থেকে বলতাম না, ইন্স্যুরেন্সের উপরেই থাকতাম না। আপনারা তো অনেকে আমার সাথে শুরু থেকে আসেন, বেশ কয়েকজন তো আসেন, তারা তো জানেন যে আমি কখন থেকেই এই কোন সেক্টর কেমন করবে, কোন সেক্টর পরে কোন সেক্টর, এগুলো সব বলছি, এবং সেটা আপনারা মিল পাচ্ছেন এবং আরও পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আসেন আজকে আরও কয়েকটা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিই, যেগুলা কিছুটা আপডেট হবে এবং যেগুলা অনেকের হয়তো প্রয়োজনে কাজে লাগবে, এবং নতুন কিছু ইন্ডিকেটর অসিলেটরের পরিবর্তনের কারণে আমাকে এগুলো দিলে আমি মনে করি ভালো হবে। আসেন এখন অ্যানালিসিসে যাই। বেশ কজন আমার কাছ থেকে নাম্বার চাই, কিন্তু নাম্বার দিলে পরে যোগাযোগ করে না। তো যাই হোক, সমস্যা নাই। আমার একটা কোর্স আলহামদুলিল্লাহ শুরু হবে। যারা আগ্রহী ওনারা দ্বিতীয় কোর্সের জন্য আগাবেন। আমার কোর্স হচ্ছে আপনার ধারণা পাল্টে দেওয়ার কোর্স। আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে শেয়ার ব্যবসা করার কোর্স, করার পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর বুঝতে পারবেন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যারা আমার কোর্স করছে ওনাদের থেকে জানতে পারবেন, কিন্তু ওনারা খুবই কম সংখ্যক লোক আমার কোর্স করছে, এই আর কি। আসেন একবার অ্যানালিসিসে চলে যায়। আমি প্রথমে ঢাকা ইন্স্যুরেন্সটা একটু বলবো। এগুলাতে অনেকে ওয়েট করতেছে। ঢাকা, তারপরে হলো এশিয়া প্যাসিফিক, প্যারামাউন্ট, এই 3-4টা বলার চেষ্টা করব। ঢাকা ইন্স্যুরেন্স আসলে প্রয়োজনেই নামছে। ও আরেকটা কথা বলি, আমার ইন্ডেক্স অ্যানালিসিসটা ভ্যালিড আছে। আশা করি আমার ইন্ডেক্স অ্যানালিসিস ওকে হবে, যেটা আপনারা বাংলাদেশে খুব একটা এখনও পাইছেন কিনা জানি না। এই ধরনের কারেকশানে যাওয়ার কথা বলা, এই রেজিস্ট্যান্স দেখানো, এবং কোনো ইউটিউব চ্যানেলেও বলে নাই। তো এই ধরনের অ্যানালিসিস আসলে না দেওয়া ভালো। ইউটিউব বলে হয়তো দেওয়া যাচ্ছে, ফেসবুকে আমি আসলে কোনো ভিডিও দিই না, আমার ইচ্ছেও করে না, এই আর কি। তো ইন্ডেক্সের ব্যাপারটা ভ্যালিড আছে, ইন্ডেক্স অ্যানালিসিসটা ভ্যালিড আছে। কী জন্য ভ্যালিড? সম্পূর্ণ টেকনিক্যাল কারণে এবং খুব শক্ত কারণে ভ্যালিড আছে। এই ভ্যালিডিটিটা শুধু বুঝতেছে আমার অল্প কয়েকজন কোর্স মেম্বার আছে, 24 জনের মতো, ওনারাই বুঝতেছে, বাকিরা এগুলো বুঝবে না। কি শক্ত ভ্যালিডিটির উপরে আমি বলছি ইন্স্যুরেন্স বাজার কারেকশান হবে, দেখা যাক। তো এইটা তো আর সবসময় বলা যাবে না এই অ্যানালিসিসে যে হবেই,
এটা বলার সুযোগ নাই, হতে পারে, সম্ভাবনা আছে, এই আর কি। এটা মনে রাখবেন, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস বিষয়টা হচ্ছে পসিবিলিটি, কারণ বাজার বিভিন্ন কারণে বাঁক নিতে পারে। বাজার সায়েন্টিফিক কারণে বা পিএসআই, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের কারণে বাঁক নিতে পারে, বাজার বাঁক নিতে পারে। হঠাৎ করে ফ্যাক্টরিতে আগুন লাগলে বাজার বাঁক নিতে পারে, প্রোডাকশান বন্ধ হয়ে গেলে বাজার বাঁক নিতে পারে, ইনকাম নেগেটিভ হয়ে গেলে বাজার বাঁক নিতে পারে, আরও বিভিন্ন ধরনের অনিশ্চিত কারণে। তো এই জন্য ওয়ার্ল্ডে যুদ্ধ লাগলে, দুর্ভিক্ষ হলে অনেকগুলো কারণ এই জড়িত থাকে। এজন্য নিশ্চিতভাবে অ্যানালিসিস নিশ্চিত থাকলেও বলা ঠিক না, বলা যাবে না যে হতেই হবে এরকম বলা উচিত না আর কি, ঠিক না বা উচিত না টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে। আসলে এখন কথা না বাড়ায় ঢাকা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস, ঢাকা ইন্স্যুরেন্স আসলে এটা একটা সাইডওয়ে নিয়ে আসে। ঢাকা ইন্স্যুরেন্স বর্তমানে ওকে আছে, ঢাকা ইন্স্যুরেন্স উঠবে, নতুন টার্গেটে যাবে, সেটা আমি দেখাবো কোথায় যাবে না যাবে। কিন্তু ঢাকা ইন্স্যুরেন্স মূলত এটা আসলে একটা আপট্রেন্ড ঠিক আছে, বাট এটা একটা নির্দিষ্ট প্রাইস লেভেলের মধ্যে, এটা আপনারা বুঝবেন। নির্দিষ্ট প্রাইস লেভেলের মধ্যে ঢাকা থাকতে বাধ্য হয়েছে বা বাধ্য হচ্ছে। তো ঢাকা এখান থেকে বের হবে, এই জন্য আমি ঢাকা এখন প্রেফার করছি বা করতেছি, যাদেরকে নিতে বলছি এই কারণগুলো থেকে, বা ঢাকা এই 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 পজিশন থেকে বেরিয়ে আসবে। এইটা একটা ঢাকার চ্যানেল, এই চ্যানেলটা ঢাকাকে স্লো রাখছে। ঢাকা এই চ্যানেলে ইচ্ছা করে নাই, ঢাকা এই চ্যানেলে থাকতে বাধ্য হয়েছে তার টেকনিক্যাল পজিশনে, এবং কী জন্য বাধ্য হয়েছে সেটাও চার্টের মধ্যে আছে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি আমার অ্যানালিসিসে দেখাই দিই, আমার কোর্সে দেখাই দিই, সব কিছু চার্টে আছে, চার্টের বাইরে কিছু না, এরকম একটা বিষয় দেখাই দিই। শুধুমাত্র চার্টের বাইরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মার্কেট প্ল্যান, মার্কেট মুভমেন্ট প্ল্যান বা মার্কেট মেকানিজম, এটা চার্টে নেই, সেটা হচ্ছে সবচেয়ে মুখ্য। মার্কেট কী চাইতেছে বা কী করবে, তা আপনারা যেরকম ধরেন, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, একদম ফেয়ারলি বলি যে আপনারা তো অনেকেই যুদ্ধ করছেন বা যুদ্ধের কারণে বাজার কারেকশানে। আমি বিন্দুমাত্র আমি যুদ্ধের জন্য বাজার কারেকশানে এইটা আমি মনে করি নাই। আপনারা কিছু ভাবেন আর না ভাবেন, কোনো অসুবিধা নাই। আমি বিন্দুমাত্র মনে করি না যে যুদ্ধের কারণে বাজার কারেকশানে 2-3টা দিন বাজার কারেকশান করছে যুদ্ধের কারণে, সেইটা ঠিক আছে, কিন্তু যুদ্ধের কারেকশান প্রয়োজনে বাজার কারেকশানে এটা আমি মনে করি না। কেন? কারণ আমি বাজার কারেকশানে যাবে এটা আমি বলছি, এই সাপোর্ট লেভেলে আসবে এটাও বলছি, বাজারের টেকনিক্যাল বাধা আছে এটা আমি দেখছি, এই জন্য আমি মনে করি নাই। কিন্তু ঢালাওভাবে আপনাদেরকে বলা হয়ে গেছে সারা বাংলাদেশে যে আসলে যুদ্ধের কারণে কারেকশান, যুদ্ধ চলাকালীনই তো বাজার ভালো হওয়া শুরু করছে, বাজার ভালো হয়েছে, তখন তো আর এই যুদ্ধের কথা আবার কেউ বলে নাই। এগুলো প্ল্যান করে ইচ্ছা করে ছড়ানো হয় যাতে বিনিয়োগকারীদেরকে ঠান্ডা রাখা যায়, চুপচাপ রাখা যায়, প্রতিবাদ না করে বা মেনে নেয় বিষয়টা, এই জন্য। তো এগুলোর আমার কাছে ব্যাখ্যা আছে, আমি চাইলে আপনাদেরকে দেখাইতে পারবো কেন যুদ্ধের কারণে না আমি বলছি বা বলতেছি, সেটা আমি আগেও বলছি এখনও বলতেছি, যুদ্ধের কারণে না। তো আপনাকে সেই লেভেলের অ্যানালিসিসটা ধারণ করতে হবে বা বুঝতে হবে। আসেন এখন আমরা ঢাকার অ্যানালিসিস আছি। ঢাকা কী কারণে এরকম, ঢাকা আসলে তার মোমেন্টামকে ওকে করতে বা ঢাকাকে এইভাবে চলতে হয়েছে, বা তার এমএসিডিকে ওকে করতে ঢাকাকে এইভাবে মুভ করতে হয়েছে বা হচ্ছে। এখন ঢাকা এই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে, এবং এখন সময় আসছে ঢাকার এই রেজিস্ট্যান্সটা ব্রেক করার। ঢাকা যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, ঢাকা কী করবে, ঢাকা অন্তত কমপক্ষে এখানে যাবে, এই 56 দেখেন মিলিয়েও যায়। দেখেন আপনারা, আমি তো কোনো প্ল্যান করি এটা আঁকি নাই, আপনারা দেখেন এই মিলিয়েও গেছে, এই যে দেখেন বরাবর মিলছে 56 বা 57, এই লেভেলটা হচ্ছে ঢাকার নেক্সট টার্গেট, এটা আপনারা মাথায় রাখবেন। এটা হচ্ছে ঢাকার নেক্সট টার্গেট। ঢাকার পরবর্তী টার্গেট কত? ঢাকার পরবর্তী টার্গেট আসলে বেসিক্যালি এই যে দেখেন ফিবোনাচি দিয়ে মিলে গেছে বরাবর 72। আমি আর ঢাকাতে আর কিছু দেখাবো না, এটা দেখাই শেষ করব। এটাই এনাফ ঢাকার জন্য। একটা টার্গেট এখানে ছিল আর একটা টার্গেট এখানে। এই যে আমি যেরকম ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম ঢাকাকে আপনাদেরকে, এই যে
এই দেখেন এটা একটা টার্গেট ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে ঢাকার, এটা দেখাছিলাম 56। এরপরে ঢাকা টার্গেট কত, সিহর্স প্যাটার্ন দিয়ে দেখালে ঢাকার আরেকটা টার্গেট হচ্ছে 70। আর এখানে যেহেতু এটা টপ আছে 72, এটা ফিবোনাসি দিয়েও মিলে গেছে 72, সুতরাং আমরা 70 এবং 72 দুইটাকে আমরা রেজিস্ট্যান্স বলতে পারি ঢাকার নেক্সট রেজিস্ট্যান্স। ঢাকার চেষ্টা করবে ওই লেভেলে যেতে। আমি এখন ঢাকাকে একটু দেখবো ভালোভাবে, এক্সরে রিপোর্ট দেখবো ঢাকার, ঢাকা আসলে তার প্রবলেম কতটুকু সলভ করছে সেটা দেখার জন্য আমি দুই একটা ইন্ডিকেটার নিয়ে ঢাকার একটু ভালো করে দেখব, এরপরে ঢাকার অ্যানালাইসিসটা শেষ করব। তো ঢাকা একটা বড় টার্গেট ওরিয়েন্টেড শেয়ার, ঢাকার টার্গেট বেসিক্যালি 100-র উপরে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ঢাকাকে নিয়ে আমি আগে ট্রেড করছি যে কোনোভাবে কারণেই হোক, এবং ঢাকা আমি 46 টাকায় কিনে খুব সম্ভবত 83 টাকায় সেল করছিলাম, 46 টাকায় কিনে। ঢাকা হয়তো তার তার পরিচালনাগত কারণে এবং ব্যবসার কারণে ঢাকা পিছিয়ে গেছে, ঢাকার আয় কমে গেছে, ঢাকা এই জন্য। কিন্তু ঢাকা ভালো টার্গেটের শেয়ার, বড় টার্গেটের শেয়ার, এই জন্য আমি কাউকে ঢাকা কেনানোর জন্য সাজেস্ট করছি। ঢাকার লং টার্ম টার্গেট কিন্তু আসলে 100, আগে সাজেস্ট করছি 100-র বেশি। ঢাকার চেষ্টা করতেছে, আসলে ঢাকা এখনও পারতেছে না পুরোপুরি বুলিশ হইতে, মনে হয় হয়ে যাবে, আশা করি এবার হয়ে যাবে, আশা করি। ঢাকা চেষ্টা করে যাচ্ছে, ঢাকার একটু বাধা আছে, ঢাকার একটু পাওয়ারের দরকার আছে, একটু ম্যানেজমেন্টের দরকার আছে, এরপরে ঢাকা উঠে চলে আসতে পারবে আশা করি। এরপরে ঢাকার পরে একটু প্যারামাউন্ট, প্যারামাউন্টের ব্যাপারে আমি আপনাদেরকে সবসময় ভালো বলছি। প্যারামাউন্ট এক টানে 60 থেকে 70 যায়, এরপরে এখানে প্যারামাউন্ট কী বলতেছি আমি, দেখছেন 52 থেকে 50 থেকে 70 যায়, একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখানের চার্টের জন্য। 50 থেকে 70 যায়, এরপরে প্যারামাউন্ট যাওয়ার পরে প্যারামাউন্ট এখন কনসলিডেশনে আছে। প্যারামাউন্টের এই কনসলিডেশনটা শেষ হওয়া নিয়ে একটু জটিলতা দেখা যাচ্ছে এখন, কারণ প্যারামাউন্ট তার এমএসিডিকে পুরোপুরি কীভাবে আগাবে এমএসিডিকে সেটা একটু কনফিউজিং আছে। তবে প্যারামাউন্ট আসলে অনেক বড় টার্গেটের শেয়ার, এই জায়গায় একটু কনসলিডেশনে আছে। প্যারামাউন্ট একটু কারেকশান হলে ভালো হয় আরেকবার, তবে নাও হইতে পারে, আরেকবার একটা নিচে আসলে ভালো হয়, নিচে মানে এই 60 লেভেলে আরেকবার আসলে ভালো হয়, তবে নাও আসতে পারে। তবে প্যারামাউন্টের প্যারামাউন্টকে ওকে করে নিয়ে আগাইতে হবে, এই জন্য প্যারামাউন্ট একটু সময় নেয় কিনা এটা আমি ভাবতেছি, আরও কয়েকদিন নিতে পারে এরকম একটা সম্ভাবনা আছে। আর এরপরে প্যারামাউন্টের টার্গেট কত হবে কারেকশান শেষে, প্যারামাউন্টের টার্গেট হবে কারেকশান শেষে 85 টাকা। আর এই 85 টাকাটা আপনার ধরার দরকার নাই, আপনারা মূলত আমার প্যারামাউন্টের যে অ্যানালিসিসটা আমি দিছি ওইটা ফলো করবেন। আমি এখানে দেখাইতে পারবো প্যারামাউন্টের এমএসিডিতেও একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে প্যারামাউন্ট কীভাবে এখানে এমএসিডিদেরকে মুভ করাবে সেটা একটা বিষয় আছে আর কি। এই দেখেন এই টার্গেটটাই মিট করছে প্যারামাউন্ট। তো প্যারামাউন্টের আমার একটা অ্যানালিসিস ছিল, যেটা মূল অ্যানালিসিস ছিল আমার প্যারামাউন্টের লং টার্ম, সেটা হচ্ছে এইটা 93, 94 অথবা 94, 95 এই লেভেলটা।
93, 94, 95 এই লেভেলটা হচ্ছে প্যারামাউন্টের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। এই আশা করি বুঝতে পেরেছেন। এটাকে অন্যভাবে দেখানো যায়, আচ্ছা আর না দেখায়, এটাই ওকে আছে। প্যারামাউন্ট কিন্তু টেকনিক্যালি বেশ ভালো অবস্থায় আছে অন্য অনেক শেয়ারের চেয়ে, বাট প্যারামাউন্টের এই শর্ট টার্মের একটু জটিলতা তৈরি হয়েছে। শর্ট টার্মে এখানে কনসলিডেশনের প্রয়োজন তৈরি হয়েছে। শর্ট টার্মে সে এমএসিডিকে ম্যানেজ করার একটা ঝামেলা তৈরি হয়েছে, কিন্তু বেসিক্যালি প্যারামাউন্ট যথেষ্ট রোড ক্লিন একটা শেয়ার এবং হোল্ড করার মতো একটা পজিশনে আসে আমি মনে করি। আমি তবুও একটু দেখে নিই সব মিলিয়ে কী অবস্থা আছে প্যারামাউন্ট, এরপরে প্যারামাউন্টের অ্যানালিসিসটা শেষ করব। দেখা যাক প্যারামাউন্ট। দেখেন মান্থলি চার্টও ওই ক্লাউড অনেকটুকু ওকে হয়ে গেছে প্যারামাউন্টের। প্যারামাউন্ট আসলে ভালো পজিশানে আছে। এই হলো অ্যানালিসিস প্যারামাউন্টের। এই 94, 95 ওর 93ও হইতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আর এই জায়গাতে একটু দেরি হওয়ার কারণ হইতে পারে, বা 2-3 দিনে হয়তো কারণটা কমপ্লিট হয়ে যেতে পারে, 4-5 দিনও না লাগতে পারে, এরকম একটা ব্যাপার প্যারামাউন্টে আসে। মানে অনেকটা ওকে হয়ে গেছে বললেও পুরোপুরি বলা যাচ্ছে না, এই কারণে আমি একটু কনফিউজ আছি। এই গেল প্যারামাউন্টের অ্যানালিসিস। এরপরে পিপলসের অ্যানালাইসিস আমার দেওয়া আছে। পিপলসের 70 টার্গেট মিট করতেছে পিপলস, আরেকটা অ্যানালাইসিস ওকে হতে যাচ্ছে। এরপরে পিপলস কত যাবে, কত যেতে পারে সেটাও দেওয়া ছিল, সেটাও একটু দেখে নেবেন। এরপরে দেওয়ার চেষ্টা করি হলো প্রভাতী। প্রভাতীর অ্যানালাইসিসটা তো আসলে বেশ চ্যালেঞ্জিং। প্রভাতীর অ্যানালিসিসটা আসলে চ্যালেঞ্জিং। তো প্রভাতী মনে হয় আমি যে 70 টাকার টার্গেটটা দেখাইছি সেখানে গিয়ে প্রভাতী মনে হয় নাও থামতে পারে। এ ধরনের আমি হিন্টস দিয়েছিলাম প্রভাতী ভালো কিছু হইতে পারে, এই ধরনের একটা কথা বলছিলাম, সে সম্ভাবনাটা কিছুটা আছে আর কি। প্রভাতীর আমি এই রেজিস্ট্যান্সটা দেখালাম, এখন 67, তো আমি প্রভাতীকে এখান থেকে মেজারমেন্ট দিয়েছিলাম, এই 70 টাকা লেভেল থেকে মেজারমেন্ট দিয়েছিলাম, এই রেজিস্ট্যান্সটা দেখাছিলাম। এটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স। এখানে গিয়ে প্রভাতী হয়তো 1-2 দিনের জন্য কারেকশানও হতে পারে, বুঝতে পারছেন? তাহলে এখানে যাওয়ার মাধ্যমে প্রভাতী কী করতেছে দেখেন, আমার একটা অ্যানালিসিসকে ওকে করতেছে এবং সে এই যে রাউন্ডিং বটম প্যাটার্নকেও ওকে করতেছে। এই রাউন্ডিং বটমকে ওকে করতেছে প্রভাতী ইন্স্যুরেন্স। আপনারা ভাবতে পারেন যে কি এটা কি রাউন্ডিং বটম নাকি? হ্যাঁ, এটাও রাউন্ডিং বটম। এটা রাউন্ডিং বটম হতে কোনো অসুবিধা নাই। রাউন্ডিং বটম বিভিন্ন রকমের প্যাটার্নেও রাউন্ডিং বটম বলার সুযোগ থাকে, এটা রাউন্ডিং বটমে কোনো অসুবিধা নাই। এখন দেখেন প্রভাতী এই 70-তে গিয়ে কারেকশান নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যদিও সে বেশ বুলিশলি এক্সহস্টন লেভেলে চলে আসছে মনে হচ্ছে, কিন্তু এখনও কনফার্ম বলা যাচ্ছে না বা অনেকটুকু নিশ্চিত বলা যাচ্ছে না যে প্রভাতী আর উঠে আসবে না, উঠে আসা সম্ভব না, এটা আমি বলতে পারতেছি না। এই জন্য আমি প্রভাতীর একটা রেজিস্ট্যান্স দেখায় রাখতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হবে এরকম। এটা আমার ধারণা ছিল কিছুটা, কিন্তু এখন এটা সত্যি প্রমাণ হইলো। এটা আমি দেখাইছি কি না জানি না, প্রভাতীর দেখাইছি মনে হয়। প্রভাতীর একটা 82 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে,
যদি 70 টাকাতে সে না থামে, এই 82তে সে থামতে পারে। এই 82 ওর একটা ভাইটাল রেজিস্ট্যান্স হবে যদি 70-এ সে না থামে। এরপরে প্রভাতীর আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 98। এরপরে আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে প্রভাতীর 98, যেটা ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.618 লেভেল। অকল্পনীয় ব্যাপার। এবার দেখেন আপনারা যারা ইন্স্যুরেন্সের ব্যাপারে নেগেটিভ ছিলেন, ওই ছিলেন, সারাক্ষণ ইন্স্যুরেন্স হবে, ওকে বাড়বে, ওকে হবে, এগুলো বলে গেছি। এখন দেখেন আজকে প্রভাতী যেখানে প্রতি 26 টাকা ছিল, সেটা আজকে 67 টাকা 68 টাকা। বিশ্বাস হয় না আপনাদের, কিন্তু আমার তো হয়। আমি প্রভাতীর ব্যাপারে আরও জোর দিতাম যদি প্রভাতীর ফান্ডামেন্টালটা আর একটু ভালো থাকতো। প্রভাতীর ফান্ডামেন্টাল দুর্বল থাকাতে বা ভালো না থাকাতে আমি প্রভাতী নিয়ে বেশি জোর দিই নাই। তবুও আমি একটা এখানে টপ 70 দেখাইছি, এটা টেকনিক্যাল নেসেসিটি অনুযায়ী দেখাইছি, সেটাই ওকে হচ্ছে। এরপরে আরেকটা রেজিস্ট্যান্স দেখাই দিছি আজকে, সেটা হচ্ছে 72। যদি এখানে কারেকশান না হয় তাহলে 82, তারপরে 98। এটা হলো প্রভাতী ইন্স্যুরেন্সের আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি প্রভাতীর আর একটু টেস্ট দেখব, প্রভাতীকে আর একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রভাতীর আমি আগে যে অ্যানালাইসিসটা দিছি ওইটা ভ্যালিড আছে, আর বলার দরকার নেই। ওইটাতে লং টার্ম একটা অ্যানালাইসিস দিছি, ওইটাও ভ্যালিড আছে। সুতরাং প্রভাতী আমি এখন ওই যে 70-তে কারেকশান হবে কি না আমি একটু কনফিউজড আছি। সেই কনফিউশন থেকে আমি মূলত প্রভাতীর আরেকটা রেজিস্ট্যান্স দেখাইছি, আরেকটা মেজারমেন্ট দেখেছি। আর সেটা যদি আমি বাদ দিই, আমি এখন নতুনভাবেও প্রভাতীর আলাদা রেজিস্ট্যান্স দেখাইতে পারি। সেটা হলো একটা 96, আর একটা হলো 70টা ঠিক আছে। এরপরে রেজিস্ট্যান্স হলো প্রভাতীর 96, তারপরে হলো 116, তারপরে হলো 138। 138 প্রভাতীর একটা টার্গেট আছে 0.618 লেভেল। আমি জানি না এগুলো যাবে কি না, এগুলো এখন না বলাই ভালো এক্সচেঞ্জে। কিন্তু অন্তত প্রভাতীর এই একটু আগে যেটা দেখাচ্ছি 82 আর 98, এই দুইটা ভ্যালিড থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।